এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। তৃণমূলের অন্দরে নবীন এবং প্রবীণদের দ্বন্দ্ব নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, সেই জল্পনা নয়া মাত্রা যোগ করলেন দলের বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়। উত্তর কলকাতার সাংসদ তথা জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন তাপসবাবু। রীতিমতো বয়স তোলে প্রবীণ নেতাকে খোঁচা দিয়েছেন বরানগরের বিধায়ক, যদিও তাপস রায় নিজেও দলের পুরাতন নেতাদেরই একজন। সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুদীপ একটি বেফাঁস মন্তব্য করে ফেলেন। বর্ষিয়ান সাংসদ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জাতীয় রাজনীতি তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান হয়ে থেকে যেত, যার তীব্র প্রতিক্রিয়া আসে কুণাল ঘোষের তরফে। তিনি পাল্টা বলেন, কিছু নেতা অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে দলের বিভ্রান্ত তৈরি করছে। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ঝাঁজ কতটা ছিল সেটা সুদীপবাবু নিজেও দেখেছেন। এদিন সেই প্রসঙ্গ তুলে তাপস রায় সুর আরও চড়ালেন। তিনি কটাক্ষে সুরে বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন অত বড় নেতা থাকতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কেন? অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রবল আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনীর নিয়োগ অবৈধ। দরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। গত 31শে ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে বসায় নবান্ন, যার রীতিমতো চমকপ্রদ সিদ্ধান্ত। নন্দিনী আগে রাজভবনের সচিব ছিলেন। সেই সময় রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। শেষে রাজ্যপালের কথা শুনে নন্দিনীকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। রবিবার তাকেই স্বরাষ্ট্র সচিব করা হয়েছে। সরকারি ঘোষণার পর সোমবার থেকে নবান্নে নিজের দপ্তরে এসে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্র সচিব। বিরোধী দলনেতার দাবি, স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ বেআইনি। রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্য সচিব এবং ৫ জন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধভাবে স্বরাষ্ট্র সচিব নিয়োগ করেছে। বিষয়টি ইতিমধ্যেই স্বরাষ্ট্র সচিব নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ দাবি করে তা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গাওয়ার, কেন্দ্রীয় সচিব অজয় ভাল্লা, প্রশাসনিক এবং প্রশিক্ষণের মন্ত্রকের সচিব এস রাধা চৌহানকেও জানিয়েছেন বলে দাবি শুভেন্দুর। আইএস সংগঠনকে একথা জানিয়েছেন বিরোধী দলনেতা। তার ইঙ্গিত, দরকার হলে এই নিয়োগের বিরোধিতা করে আইন আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি। যাব পরের খবরে। তিসরি বার মোদী সরকার, আবকি বার 400 পার। 2024 সালের লোকসভা নির্বাচনে এটাই হতে চলেছে বিজেপির স্লোগান। মঙ্গলবার এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। মঙ্গলবারের বৈঠকে ছিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখ। দলের এক বর্ষিয়ান নেতা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে ঠিক হয়েছে আবকি বার 400 পার স্লোগান নিয়ে এগোতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, গত ডিসেম্বরে জানা গিয়েছিল, বিজেপির পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়ে লোকসভার 350-রও বেশি আসন লক্ষ্যমাত্রা বেঁধে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নতুন বছরে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিচ্ছে পদ্ম শিবির। পাশাপাশি বছর শেষে পুঞ্চে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন সেনা জওয়ান। এই ঘটনা ফিরেছে পুলওয়ামার স্মৃতি। বিরোধীদের খোঁচা, সরকার ঘুমন্ত। এই পরিস্থিতিতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। কিভাবে পুলিশ, সেনা, সিআরপিএফ এর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত পদক্ষেপ করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেই দাবি। অমিত শাহ ছাড়া কারা ছিলেন ওই বৈঠকে? সূত্রানুসারে স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, সেনাপ্রধান মনোজ পাণ্ডে, আইবি প্রধান তপন ডেকা, এছাড়াও গুরুত্বপূর্ণ পদাধিকারী লোকজনরা। জানা যাচ্ছে, স্থানীয় গোয়েন্দা সূত্র শক্তিশালী করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক মাস মধ্যে জম্মু কাশ্মীরের কোকেরনাগ ও পুঞ্চে হওয়া জঙ্গি হামলার ঘটনায় আলোড়ন ফেলেছে। 22শে ডিসেম্বর পুঞ্চে সেনার ট্রাকে আচমকাই গুলিবৃষ্টি করতে থাকে জঙ্গিরা। এই হামলায় শহীদ হয়েছেন 5 জন সেনা জওয়ান। তার আগে গত সেপ্টেম্বর অনন্তনাগের কোকেরনাগে এক শীর্ষস্থানীয় সেনা অফিসার ও ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্টের মৃত্যু হয় জঙ্গিদের গুলিতে। গত 2 বছরের জঙ্গি হামলার অন্তত 34 জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এই ধরনের ঘটনা রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক যে মরিয়া তা স্পষ্ট হয়ে গেল মঙ্গলবার সেরিয়ে বৈঠকে। দেখব পরের খবর।
শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের যোগ রয়েছে। এই সংস্থার অধীনে থাকা 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, মঙ্গলবার আদালতে জানালো ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছে ওই 8টি সম্পত্তির মূল্য 7.5 কোটি টাকা। প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি। এর আগে এই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। তা মুখ বন্ধ খামে জমা দিতে বলেছিলেন ইডিকে। গত 24শে ডিসেম্বর ইডি সেই জবাব হাইকোর্টে জমা দেয়। বিচারপতি জানতে চেয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 6জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন ও তার মূল্য, এই সংস্থার উপভোক্তা কারা, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সংস্থার সঙ্গে রোজকার কাজ কে কে করতেন, সিও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন তার ডিটেলস, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন হয়েছে তার ডিটেলস। যাব পরের খবরে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। তাই নিয়ে একে অপরের মধ্যে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। তারপর সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। সুব্রত বক্সী এবং কুণাল ঘোষের মন্তব্যে শোরগোল পড়ে যায়। তবে একদিন পর সেই বিতর্কে জল ঢাললেন কুণাল ঘোষ। এবার সুর শোনা গেল নরম। আর নবীন প্রবীণ ঐক্যবদ্ধের কেমিস্ট্রি বেরিয়ে এলো দলের রাজ্য সাধারণ সম্পাদকের মুখ থেকে। এদিকে শরীর স্বাস্থ্য যতদিন ঠিক থাকবে প্রবীণরা থাকবেন, এমনটা বার্তা দেওয়া হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে সুব্রত বক্সী অসুস্থ হয়ে পড়ছেন। স্পন্ডালাইসিস ও শারীরিক সমস্যা রয়েছে সুব্রত বক্সীর। তাই 5 বছরে 5টি জেলাতে তাকে যেতে দেখা যায়নি। তাহলে কি সরবেন সুব্রত বক্সী রাজ্য সভাপতির পদ থেকে? এই প্রশ্ন এখন দলের অন্দরে উঠে গেছে। আর আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ। বিষয়ভিত্তিক মতপার্থক্য থাকে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সুব্রত বক্সী দলের সিনিয়র নেতা। দলের সিনিয়র নেতারা ভোটে দাঁড়ালে এক হয়ে লড়াই করবে গোটা তৃণমূল কংগ্রেসই। চোখ রাখবো পরের খবরে। নতুন বছর পড়েছে 2024। এই বছরের লোকসভা নির্বাচন হবে, তাও প্রথমেই। এবার অবশ্য বিরোধীরা এক ছাতার তলায় এসে তৈরি করেছে ইন্ডিয়া জোট। তাই জোট লড়বে কংগ্রেস তৃণমূল কংগ্রেস। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন বছর উপলক্ষে উপহার পাঠালেন এক কংগ্রেস নেতা। বদলে তিনি রিটার্ন গিফট চেয়ে বসলেন। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে হাসির উদ্রেক বেড়েছে। আর শোরগোলও পড়ে গেছে। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে অনেকদিন ধরে কর্পোরেশন করা হোক বলে দাবি করে আসছিল কংগ্রেস। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই দাবি আরও জোরদার হয়ে উঠল। মুখ্যমন্ত্রীকে সেই বার্তা পৌঁছে দিতে অভিনব উপায় বের করলেন যুব কংগ্রেস নেতা গণেশ ঘোষ। এদিকে 2024 সাল পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি কেক উপহার পাঠিয়েছেন কংগ্রেস নেতা। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু পরিবর্তে একটি চিঠি লিখে তিনি রিটার্ন গিফট হিসাবে জলপাইগুড়ি পৌরসভাকে কর্পোরেশন করার দাবি জানান। গতকাল সোমবার 1 জানুয়ারি জলপাইগুড়ি জেলা 155 বছরে পা দিয়েছে। এই দিনই কুরিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নেতা গণেশ ঘোষ জলপাইগুড়ির রাজবাড়ির গেটের ছবি এবং একটি কেক পাঠান। দেখব পরের খবর। রাজ্যের নয়া স্বরাষ্ট্র সচিব পদে আসীন হয়েছেন নন্দিনী চক্রবর্তী। আর এই নিয়োগকে অবৈধ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এটা নিয়ে তিনি আদালতের দরজায় কড়া নাড়বেন বলে জানিয়ে দিয়েছেন। আর এই কথা ছড়িয়ে পড়তেই পাল্টা ব্যাট ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তারপরই স্টেপ আউট করে যেভাবে ছক্কা হাঁকালেন তাতে বেশ রেগে গেলে কোনো উত্তর দিতে পারেননি বিরোধী দলনেতা। বরং কুণালের কথায় এখন সবাই শুভেন্দুর দিকে চেয়ে হাসছেন। ঠিক কী বলেছেন কুণাল? নন্দিনী চক্রবর্তী আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব ছিলেন, কিন্তু নন্দিনী বনিবনা না হওয়ায় রাজ্যপাল সরিয়ে দিয়েছিলেন সচিব নন্দিনীকে। সেখানে এভাবে বাংলার মুখ্যমন্ত্রী থেকে পুরস্কৃত করবে তা ভাবতে পারেনি বিজেপি নেতারা। কারণ এই নন্দিনীর নামে অভিযোগ করেছিলেন শুভেন্দু রাজ্যপালের কাছে। এবার রাজ্যপালকে আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলতে হবে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে। আপত্তি এখানেই। আর শুভেন্দুর দাবি নিয়ে মজা করার সুরে কুণাল ঘোষ বলেন, শীতকালে অনেকের ত্বকে সমস্যা হয়, শুভেন্দুরও তেমন হয়েছে, সারাক্ষণ চিরবির করছে। ওকে বলবো উনি বরং ভালো করে ভেজলিন মাখুন, ভালো সাবান মেখে রোজ স্নান করুন।
যাব পরের খবরে। মঙ্গলবার সকালে মৃত্যু হল বকটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত কামরুল শেখ ওরফে ছোট লালন। বাড়িতেই তার মৃত্যু হয়। ভাদু শেখের খুনে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিবিআই। জেল হেফাজতে থাকার সময় তিনি ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য হাসপাতালেও রাখা হয়। তারপর তাকে বাড়িতে আনা হয়েছিল। মঙ্গলবার সকালেই বাড়িতেই মারা যায় ছোট লালন। এর আগে রহস্য মৃত্যু হয় বকটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের। এবার মৃত্যু হয় আরেক অভিযুক্ত ছোট লালনের। প্রসঙ্গত গত 2022 সালের 21শে মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বকটুই মোড়ে বর্ষাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন। বোমা মেরে ও গুলি করে তাকে খুন করা হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় 10 জনের। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।